হ্যালো, ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ না আমি আমার কিছু নিকট আত্মীয়দের ইফতারি দেব। প্রথমে ডাল, ছোলা এইসবই ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভিজতে অনেক দেরি হয়, অনেক কাজও আছে, তাই সকাল সকালেই আমি সব শুরু করে দিয়েছি। একটু পায়েসও রাঁধবো, তার জন্য বাজার থেকে কিছু না এই মাটির ভাঁড়গুলো কিনে এনেছি। তা বাজারের জিনিস ভালোভাবে ধুতে হবে, খুব ভালোভাবে আমি সাবান জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আমি এই পায়েসটা রাঁধবো গোবিন্দভোগের চাল দিয়ে, তার জন্য গোবিন্দভোগের চালটাও ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। প্রচুর কাঁচা বাজারও হাজব্যান্ড এনেছেন, সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। হাজব্যান্ডও প্রচুর হেল্প করছেন। দেখুন কতটা পরিমাণের বাজার, এগুলো সব পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজে হাত দিতে পারবো। আমার কাজগুলো হয়ে গিয়েছে, এরপরে আজানও হয়ে গিয়েছে দুপুরে। আমি তখন নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে আজকে যাব সামান্য আরও কিছু কেনাকাটা বাকি, সেগুলোই করতে। কাছেই এই একটা মার্কেটে। বেশি কিছু কেনার ছিল না, সামান্য কয়েকটা জিনিস আমার কেনা হয়েও গিয়েছে। 1 ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট। এরপরে আমি বাড়ি ফিরে চলে এসেছি। ঝটপট সোজা রান্নাঘরের দিকে চলে গিয়েছি। প্রথমেই যে কাজটা করছি সেটা হলো পায়েস বানানো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে হাফ কাপের একটু বেশি গোবিন্দভোগের চাল দিয়ে আমি পায়েসটা রাঁধবো। দুধটা প্রথমেই ঘন করে নেব, তার জন্য কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু বারে বারে দেব আর নাড়ব, একবারে সবগুলো দেব না। আমি এই পায়েসটায় চিনি ব্যবহার করিনি, আপনারা যদি পারেন চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে মিল্কমেড ইউজ করেছি। ব্যাস, দুধটা এই চালের সঙ্গেই একসাথে দিয়ে বারে বারে নাড়তে হবে, যেন চালটা একদমই গলে যায়। ঠিক এরকম গলে যাবে। এরপরে আমি এতে মিল্কমেড দিয়ে দেবো। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। মিল্কমেডটা মিশিয়ে দিয়ে এরপরে চামচ দিয়ে অনবরত চেপে চেপে নাড়তে হবে, যাতে চালগুলো 50% ভেঙে যায়। দেখুন আমার পায়েসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এই রকম ঘন হবে। এরপরে আমি মাটির ভাঁড়ে ঢেলে নেব। সবগুলো ঢালার পর আমি ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো। এরপরে কিছুটা ছোলাও আমি সিদ্ধ করতে দেব, সামান্য লবণ দিয়ে। এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ হতে দেব। এরপর আমি কিছুটা আলু সিদ্ধ করতে দেব। এই আলুটা দিয়েও আমি চপ বানাবো। ছোলা আর আলু সিদ্ধ করতে দিয়েছি, কিছুটা ছোলা রেখেছি আদা দিয়ে খাবার জন্য। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন, ফ্লিপকার্ট থেকে আমার একটা জিনিস এসছে, সেটা আপনাদের শেয়ার করি। কি জিনিস এসছে? আমার রুমের ভেতরের গাছগুলো আপনারা দেখেছেন, কোনোটায় জলের বোতল কেটে করি, কিংবা কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে তাতে গাছ বসাই, কিংবা কোনো রঙের ডাব্বায় জল দিয়ে আমি গাছগুলি করি। সেই জন্য তাকে আরও সুন্দর করার জন্য এই টবগুলো কিনেছি। টবগুলো ভারী ভালো হয়েছে জানেন।
যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মজবুত, কালারগুলোও খুব সুন্দর। দাঁড়ান, একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই গ্যাসটা আপনারা অনেক দিন থেকেই দেখেছেন, এইভাবে রঙের কৌটোয় রাখা ছিল। দেখুন রেখেছি, এর ভেতরে কি সুন্দর লাগছে। আবার তলায় একটা বাটিয়ে দেওয়া আছে, জল যদি লিক করে ওতে পড়বে। রান্নাঘরেও সেম। কাঁচা ছোলার জন্য আদাটা প্রথমে কুচি কুচি করে নিচ্ছি। এরপর সব ফলগুলো কেটে নেব। দাঁড়ান, তার আগে জায়গাটা পুরো ক্লিন করে নিই। তরমুজটা দেখুন কি সুন্দর কালার, দারুণ কালার। তরমুজটা কাটা হয়ে গিয়েছে, এইবারে অ্যাপেলটা আমি কেটে নেব। অ্যাপেলটাও কাটা হয়ে গিয়েছে, এবারে বাকি সব ফলগুলোও কেটে নেব। আমার সব ফলগুলি কাটা হয়ে গিয়েছে। এরপর না শসাটা কাটবো। শসাটা আগের দিন ভীষণ তিতো বেরিয়েছে। যখনই আপনাদের শসা তিতো বেরোবে, এইভাবে মুখটা সামান্য কেটে ঘষে আঠাটা বার করে দেখুন, ঠিক এইরকম ওপরের পাটটা তুলে দেবেন। দিয়ে তারপরে ছিলে খাবেন, তিতো দেখবেন কমে যাবে। এরপর ছোলার ডালের একটা চাট বানাবো। তাতে দেব টমেটো, শসা, লেবু আর কাঁচা লঙ্কা। আপনারা পারলে গাজর আরও কিছু মেশাতে পারেন, আপনাদের পছন্দের জিনিস। আমি এতে সামান্য ধনেপাতাও মেশাবো। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজির জন্য কিছুটা পেঁয়াজ আমি কেটে নেব। পেঁয়াজ না কাটার আগে এইভাবে জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আমার ছোলাটাও গলে গিয়েছে। এরপরে ছোলাটাকে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা টিপস দিই, এই ধরনের কড়াগুলোয় আপনি অয়েলিভাবে ইউজ করতে পারেন। প্রথমে কড়াটা গরম হয়ে গেলে 2-1 ফোঁটা জল দিয়ে দেবেন, দিলে আপনার অয়েল ভাবটা এসে যাবে। তারপর আপনি যা কিছু রান্না করবেন কড়ার তলা একেবারেই ধরবে না। আমার ছোলাটা ভাজা হয়ে গিয়েছে। বেশি কিছু দেবো না, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ স্বাদ অনুসারে। দেখুন কি সুন্দর হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে ভাজবো। দাঁড়ান, প্রথমে আলুটাকে গোল গোল করে কেটে নেব। যে কোনো চপ, পেঁয়াজি বা আলুর চপ আপনারা ভাজার জন্য বেসন প্রথমে গুলে নেবেন। আমার সেই প্রিমিক্স করে রাখা বেসনটা দিলাম, দিয়ে জল দিয়ে আমি একে ভিজিয়ে নেব। কিন্তু আলুতে আমি লবণ দিইনি তো, তাই লবণ এর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। এবারে এগুলো ভাজবো। এত ভালো লাগে এগুলো খেতে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার নেক্সট ব্যাচও ভাজা হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজি করব।
পেঁয়াজিতে আমি দেব আর একটু শুকনো বেসন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আপনারা ধনেপাতাটা না দিতেও পারেন যদি পছন্দ না হয়। এখনই জল দেবো না, ভালোভাবে আগের যে বেসন মাখা ছিল ওতেই আমি দিয়েছি, তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি। দেখুন বাকি আলুর চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজিগুলো ভেজে নেব। গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। এরপরে আর একটা কাজ আছে, সেটা হলো শরবত করব। এখানে এক ধরনের শরবত করে দেখাবো, যার নাম হলো মহব্বতের শরবত। এর জন্য কটা ইনগ্রেডিয়েন্টস লাগবে তরমুজ না আমার কিনতে ভুল হয়ে গিয়েছে, দানা ছাড়া অনেক সময় তরমুজ পাওয়া যায়, সেইগুলো একটু দেখে শুনে নিতে হবে, নাহলে এইভাবে বার করে দিলেও হবে। আমি বার করে দিচ্ছি যতটা পাচ্ছি। এরপরে তরমুজগুলো ছোট ছোট পিস করে নেব। তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে আমি আমুল গোল্ড যে দুধ আছে না, ওই দুধটা দিয়ে দেব। দিয়ে আপনার স্বাদ অনুসারে চিনি দেবেন আর রুয়াবজা। এখানে আমি 1 কাপের একটু বেশি রুয়াবজা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, চিনিটা কিন্তু এখানে মিক্সিতে পিষে নেবেন, নিয়ে বরফ দিয়ে দেবেন, দিয়ে পরিবেশন করবেন, দারুণ খেতে হয়। এইবার ইফতারিগুলো সার্ভ করছি। সেই ছোলার ডালের চাটটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর খেজুর দিয়ে দিচ্ছি। আমার খেজুর দেওয়া শেষ, এবারে বাকি সমস্ত ফল, ফিরনি, শরবত এইগুলো দিয়ে দেব। এইবার মৌদুদ সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে। ওই যে যাচ্ছে, যে পাশেই আমার মামার বাড়ি।
এই যে অংশটা দেখছেন, এইটা আমাদের ইফতার হয়ে যাবার পরে আমার মেয়ের সঙ্গে আমি কথা বলি, সবাই মিলে আমরা চা খাই। এই টাইমটা আমরা এনজয় করি। মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে ছেলে, দুই ভাই বোনের কথা হচ্ছে। কথা বলতে ওই আর কি ঈদের গল্প, কী ইফতার করেছে, কী রান্না হচ্ছে, এই সবই কথাই হচ্ছে। এরপর খানিক রেস্ট নিয়ে নামাজও পড়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি। দেখুন রান্নাঘরের কি হাল, কাউন্টার টপটা কি অবস্থা। রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্নাঘরে ঢুকতেই মন হয় না। যাই হোক, রান্নাঘরটা বের ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এখন সেহরির জন্য রান্না করছি ডিমকে পেঁয়াজ দিয়ে ভেজে আর আলু দিয়ে রান্না করে। এই রান্নাটা খুব সহজ, সবাই পারেন। এমনিতে আমাদের সেহরিতে খুব একটা খাওয়া হয় না, তা আজকের একটু ভারী ইফতারি ছিল বলে রাত্রিরে আর কেউ খায়নি, তাই জন্য সবাই বললো এই রান্নাটা খাবো, তাই রান্না করছি। প্রথমে কড়াইয়ে ডিমটা ভাজতে দিলাম। এবারে অন্য একটা কড়াই তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে সাঁতলে নিলাম। নিয়ে যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ততটাই জল দিয়ে দিলাম। দিয়ে ওতে কমন মশলা নুন, ঝাল, হলুদ এগুলো দিয়ে দেবো। দিয়ে সিদ্ধ করা আলু এরকম হাত দিয়ে ভেঙে নেবেন, একদম ম্যাশ করবেন না, একটু গোটা গোটা যাতে থাকে। ওই কষানোটাই দিয়ে দেবো। এরপরে মশলার সাথে একসাথে কষবো। কষা হয়ে গেলে এতে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবো, দিয়ে আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। চাপা দিয়ে ফুটুক, দেখি ডিমটার কী অবস্থা। ডিমটা এবারে উল্টে দিই। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে সেই তরকারিতে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আমি এক মুঠো ধনেপাতা দিলাম। এই ধনেপাতাটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। দেখুন সবাইকে ডাকছি, আমি ছাড়া সবাই ঘুমাচ্ছে। হাজব্যান্ডের ভাতটা দিয়ে দিচ্ছি। হাজব্যান্ডের ভাতটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।